5ই আগস্ট যেখানে শেখ হাসিনা সরকারের পতনের পরে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী সহ আরও বিভিন্ন ক্যাটাগরির সন্ত্রাসী এবং জেল অধিদপ্তরের প্রায় মাসখানেক আগের একটা হিসাব অনুযায়ী এরকম সংখ্যা প্রায় 43 জন তারা জামিন পেয়ে বের হয়ে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থাতেও তাদের নাম করে বা জেল থেকে তাদের অপরাধ কন্ট্রোল করা হচ্ছে বা কেউ বিদেশে বসে করতেছে, এরকম নিউজ কিন্তু আমরা হর হামেশাই পেয়েছি। কিন্তু এরা না কেউ আমাদের সাথে মুখ খুলে বা নাম প্রকাশ করতে রাজি হয়নি। তারা আবার বলতেছে যে আমাদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে এবং আমাদেরকে চাঁদা না দিলে ভাই হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তার আইনের আশ্রয় নিচ্ছে না। বলছে যে পুলিশের কাছে গিয়ে ভাই বিপদে পড়বো। এ তো শীর্ষ সন্ত্রাসী, আমাকে বলতেছে যে আমার বাচ্চাকে অ্যাবডাক্ট করে নিয়ে যাবে। সত্য মিথ্যা তো পরের বিষয়। 5 আগস্টের পর জেল থেকে ছাড়া পেয়েছেন বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে সম্প্রতি চাঁদাবাজি সহ নানা রকম অভিযোগও আমরা শুনতে পারছি। কারাই শীর্ষ সন্ত্রাসী, কিভাবে তারা অপারেট করছেন, কিভাবে তারা ছাড়া পেলেন? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। আপনাদের সঙ্গে আছি আমি জিয়াউদ্দিন শিপলু। শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র সাংবাদিক জামিল খান। জামিল, ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। জামিল, সম্প্রতি আমরা দেখেছি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে। কারা আসলে ওনারা, এই শীর্ষ সন্ত্রাসী কারা এবং ঠিক কতজন জেল থেকে ছাড়া পেয়েছেন বলে আপনি জানতে পেরেছেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে শীর্ষ সন্ত্রাসী কারা এটা যদি আমি বলতে চাই তাহলে আমাকে একটু ফিরে যেতে হবে প্রায় 23 থেকে 24 বছর আগে, যেখানে 2001 সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে, যেটা 4 দলীয় জোট ছিল, জোট সরকার, তখন একটি লিস্ট ঘোষণা করে 26শে ডিসেম্বর 2001 সালে তৎকালীন কিছু ঘটনার প্রেক্ষিতে, অর্থাৎ কিছু ক্রাইম, মার্ডার, এক্সটর্শন, চাঁদাবাজি সহ নানা ধরনের কিছু ক্রাইমের উপরে বেস করে আইনশৃঙ্খলা বাহিনী একটা তালিকা প্রস্তুত করে, যেখানে তারা 23 জনের নাম মূলত মেনশন করে, যারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাকে ভাগ করে, অর্থাৎ যেটা আমরা সাধারণত সিনেমাতে দেখে থাকি যে আন্ডারওয়ার্ল্ড ক্রিমিনাল বলতে যেটা বোঝায়, সেরকম একটা এরিয়া বেসড এলাকা ভাগ করে, কেউ মোহাম্মদপুর, কেউ ধানমন্ডি, কেউ মিরপুর, কিংবা কেউ পল্টন, মতিঝিল, মগবাজার, এরকম ভাগ করে একটা তালিকা তৈরি করা হয়। সেই তালিকার সূত্র ধরেই আমরা এখনও বলে আসতেছি যে শীর্ষ সন্ত্রাসী। আসলে শীর্ষ সন্ত্রাসী ছাড়া পেয়েছে কি না পেয়েছে এটা নিয়ে আসলে ক্রাইম বা অপরাধ নিয়ন্ত্রণের আসলে খুব বেশি প্রভাব পড়েছে বলে আমার কাছে মনে হয় না। কারণ বিগত বছরগুলোতেও কিন্তু তারা জেলে ছিল বা আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা অবস্থাতেও তাদের নাম করে বা জেল থেকে তাদের অপরাধ কন্ট্রোল করা হচ্ছে বা কেউ বিদেশে বসে করতেছে, এরকম নিউজ কিন্তু আমরা হর হামেশাই পেয়েছি। কেউ বাড্ডা এলাকার ডিশ লাইন নিয়ন্ত্রণ করছে, কেউ বা আবার নিয়ন্ত্রণ করছে মোহাম্মদপুর এলাকার চাঁদাবাজি, যারা তখন কিন্তু তারা জেলে ছিল। তখন তারা জেলে ছিল। সো এটা নতুন করে একটা ট্রেন্ড যে তৈরি হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। তবে রিসেন্টলি যেটা দেখা গেছে 5ই আগস্ট, যেখানে শেখ হাসিনা সরকারের পতনের পরে একটা ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই যে পতনটা হয়েছে, সেখানে এর পরবর্তী সময়ে 15 তারিখ 16 তারিখ সময়ে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী সহ আরও বিভিন্ন ক্যাটাগরির সন্ত্রাসী এবং সন্ত্রাস বিরোধী আইনে কিছু লোকজন যারা গ্রেপ্তার হয়েছিল, তাদের জেল অধিদপ্তরের প্রায় মাসখানেক আগের একটা হিসাব অনুযায়ী এরকম সংখ্যা প্রায় 43 জন তারা জামিন পেয়ে বের হয়ে এসেছে। এইটা তাদের আগের যে মামলা ছিল সেই মামলার জামিন পেয়ে তারা এসেছে? এরকম আমরা আইনশৃঙ্খলা বাহিনী বা যে এজেন্সিগুলো কাজ করছে বা গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছে যে হ্যাঁ, এদের ম্যাক্সিমামেরই, অর্থাৎ যেমন আব্বাস আলী নামক একজন সন্ত্রাসীর তালিকাভুক্ত রয়েছেন, যাকে পুলিশের খাতায় যার নাম রয়েছে কিলার আব্বাস নামে। আচ্ছা, সেই আব্বাস গ্রেপ্তার হয়েছিলেন 2001 সালে। সে জামিন পেয়েছেন 2024 সালের 16ই আগস্ট। অর্থাৎ এই যে প্রায় 20 বা 21 বছর, মানে বা 23 বছর পরে যে জামিন পেল, অর্থাৎ এই সময় যদি আপনি দেখেন যে যাবজ্জীবন হলেও কিন্তু অনেকেরই, যেটা গভর্নমেন্ট বলছে বা আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যে তাদের অনেকেরই আসলে সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে কোর্ট থেকে তারা আইন অনুযায়ী জামিন পেয়ে এসেছে। সো এখানে আসলে কারোরই কিছু করার নাই, বা জোর করে তো আসলে কারো জামিন আটকে রাখা সম্ভব নয়। সো ওইভাবে এরকম আব্বাস আলী সহ আরও কিছু নাম যেমন এসেছে, যে আসলাম, যেটা খুব সহজভাবে বা জনমুখে যিনি সুইডেন আসলাম নামে পরিচিত। এরপরে আছে সুব্রত মাইন, যিনি মগবাজার এলাকায় যিনি আইনশৃঙ্খলার হেফাজতে ছিলেন বলে বলা হয় লোকমুখে, তিনি আবার প্রকাশ্যে তার কিছু অ্যাক্টিভিটিস দেখা গেছে।
পাশাপাশি গত শুক্রবারের একটি ঘটনাকে কেন্দ্র করে আপনি দেখেছেন মনে হয় যে ইমন নামটা আসছে, যে সঞ্জিদুল ইসলাম ইমন, যিনিও কিন্তু এই 23 যে তালিকা রয়েছে তার মধ্যে নাম রয়েছে, যে এলিফ্যান্ট রোডে যে দুইজন ব্যক্তি ইসিএস কম্পিউটারে একটি ঘটনাকে কেন্দ্র করে দুইজন ব্যক্তির উপরে আক্রমণের ঘটনায় ইমনের নামটা এসছে। তিনিও কিন্তু ওই 15ই আগস্ট আসলে জেল থেকে বের হয়ে এসছেন। ওকে, তাহলে এই আপনার সম্প্রতি রিপোর্টটিতে আমরা জানতে পারলাম যে তাদের বিরুদ্ধে নানা রকম নতুন করে অভিযোগ শুরু হয়েছে, মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে জামিনের পর বেরিয়ে এসে তারা নতুন করে আবার আগের কর্মকাণ্ডই করছে। যেটা হয়েছে যে আমাদের কাছে যে তথ্যগুলো আছে যে আগে পরে তাদের কিছু ইনভলভমেন্ট থাকলেও জামিন পাওয়ার পরে রিসেন্ট টাইমে আমাদের কাছে প্রায় 15-20 জন বা আরও এরকম প্রায় 10-12 জন ব্যবসায়ীর সাথে আমরা আসলে কথা বলেছি। বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, এর মধ্যে যেমন আছে কন্ট্রাক্টর, যারা কনস্ট্রাকশনের কাজ করে প্লাস গাড়ির ব্যবসা করে বা বিভিন্ন সেক্টরে যারা আসলে ব্যবসায়িক কর্মকাণ্ড করে কাজ করছে, তারা আমাদের কাছে র্যান্ডমলি অভিযোগ করছেন যে আমরা এর আগেও আসলে চাঁদা দিয়েছি, তাদের দেইনি বিষয়টা এমন না, হয়তো 2 লাখ দিয়েছি, 3 লাখ দিয়েছি, কিন্তু এখন এই ঘটনাগুলোর পর থেকে আমাদের এই মাত্রাটা অনেক বেড়েছে। যেমন আমাদের সাথে একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি আপনাকে শুরু করি, যে মগবাজারের একটা ঘটনায় একজন কন্ট্রাক্টর আমাদের কাছে বলেছেন যে তিনি একটি কনস্ট্রাকশনের কাজ পেয়েছেন, যেটার কন্ট্রাক্টের মানই ছিল 16 লক্ষ টাকা, কিন্তু সে কাজটা নেওয়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই বা পরের দিনের মধ্যেই এই খবরটা পাস হয়ে গেছে বিভিন্ন লোকজনের কাছে, এবং দুজন নাম করে, অর্থাৎ একজনের নাম করেছে সুব্রত বাইন, ওনার নাম করেছে, আর একজনের নাম করেছে যে দেশের বাইরেই আসলে অবস্থান করছে বা জিসান নামে এরকম একটা নাম উঠে এসেছে। তারা এসে কিন্তু বলেছে যে আমাদেরকে টাকা চাঁদা দিতে হবে, এবং সেটার অ্যামাউন্ট হচ্ছে প্রায় 3 লক্ষ টাকা। আচ্ছা, কন্ট্রাক্টর বলছে যে আমি 2 টার্মে এই 2টা গ্রুপকে 50,000 করে 1 লক্ষ টাকা দিয়েছি, কিন্তু তারা এই টাকাটা নিয়ে আমাদের কাজটা এখন চলমান আছে কোনোভাবে, কিন্তু তারা এটা মানতে চাইছে না, এই চুক্তিটা তারা 3 লক্ষ টাকাই চায়। এখন 16 লক্ষ টাকার মধ্যে যদি 3 লক্ষ টাকাই আমাকে দিয়ে দিতে হয়, তাহলে আমি শ্রমিকদের বেতন দেবো কি, আসলে আমি লাভ করব কি, বা আমার চলবে কিভাবে? আবার ওই কন্ট্রাক্টর আরও একটা কথা বলেছেন যে শুধু এই জায়গাটার এই একটি ঘটনাই না, তার অন্য একটি প্রজেক্ট রয়েছে ভাসানটেক এলাকাতে, যেখানে এটা বন্ধ হয়ে গেছে। একটা স্কুল রয়েছে ওই এলাকায় ভাসানটেকের ওইদিকে, সেখানে একজন কন্ট্রাক্টর নভেম্বরের শেষ দিকে এসে 3টা বিল্ডিং, অর্থাৎ 2টো 3তলা বিল্ডিং এবং একটা 2তলা বিল্ডিং ভাঙার জন্য কন্ট্রাক্ট নিয়েছেন, সেটাও প্রায় 15-16 লক্ষ টাকা। ওখানে সে কাজ নেওয়ার ঠিক পরের দিন, অর্থাৎ প্রথম দিন সেদিন যে কাজ করতে যাবে, সেদিনকে এসেই একটা গ্রুপ এসে আব্বাসের নাম পরিচয় দিয়ে বলছে যে আমাদেরকে 3 লক্ষ টাকা দিতে হবে, নাহলে কাজটা করতে দেওয়া হবে না। তারা বিভিন্ন ফেজে মিটিং করেছে, ওই কন্ট্রাক্টর বলছে যে আমরা বিভিন্ন লোক মারফতে পাঠিয়েছি, প্রথমে 50,000, পরে 1 লাখ, এবং এখন 1.5 লক্ষ টাকা পর্যন্ত তারা অফার করতেছে যে আমি আপনাদেরকে 1.5 লক্ষ টাকা দিব, কিন্তু তারপরেও এই গ্রুপটা রাজি হচ্ছে না, এবং এখন পর্যন্ত কাজ বন্ধ। আমরা আসলে কথা বলার চেষ্টাও করেছিলাম যে আসলে এই সত্যতা আছে কিনা, যে কেউ একজন ক্লেম করলো আমরা সেটাই বিশ্বাস করবো র্যান্ডমলি। স্কুলের প্রায় 4 থেকে 5 জন স্টাফ যারা ওখানে করে, তারাও আমাদেরকে অ্যাসিওর করেছে যে গত 1 মাস ধরেই আসলে এই কাজটা বন্ধ হয়ে আছে, কারণ হচ্ছে একটা গ্রুপ এসে চাঁদা চাইছে। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, দেখেন যেখানে এখন মানে সবাই ফ্রিডম অফ এক্সপ্রেশন বলছি, যে যার মতো কথা বলতে পারছে মুখ খুলে, কিন্তু এরা না কেউ আমাদের সাথে মুখ খুলে বা নাম প্রকাশ করতে রাজি হয়নি। মানে তারা বলছে যে আমাদের জীবনের ভয় আছে। আচ্ছা, এবং যতগুলো ঘটনা আমরা প্রায় 4 থেকে 5টা থানায় যোগাযোগ করেছি, এর মধ্যে শেরেবাংলা নগর থানা, মোহাম্মদপুর এলাকা, ধানমন্ডি এলাকা, হাতিরঝিল এলাকা, এরপরে মিরপুরের ভাসানটেক এলাকা, কোনো ওসি বা অফিসার ইনচার্জ বলেনি আমাদেরকে যে তারা একটা কমপ্লেইন পেয়েছে যে এই ব্যক্তি বলছে যে আমাকে এসে অমুক ব্যক্তি ফোন করে চাঁদা চেয়েছে, কিন্তু মার্কেটের চাঁদার রেটটা বেড়ে গেছে। চাঁদার রেট তারা আবার বলতেছে যে আমাদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে এবং আমাদেরকে চাঁদা না দিলে ভাই হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তার আইনের আশ্রয় নিচ্ছে না, বলছে যে পুলিশের কাছে গিয়ে ভাই বিপদে পড়বো, পুলিশ তো আমাদেরকে এমনি অন্য কাজে সহায়তা করতে পারে না, আর এ তো শীর্ষ সন্ত্রাসী, আমাকে বলতেছে যে আমার বাচ্চাকে অ্যাবডাক্ট করে নিয়ে যাবে। সত্য মিথ্যা তো পরের বিষয়, তবে এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন আমার মনে হয় জিয়া, যে এর আগে কিন্তু আমরা এরকম ঘটনাও দেখেছি যে এই শীর্ষ সন্ত্রাসী বা এই যে তালিকাভুক্ত নামটাকে ব্যবহার করে একটা ফ্রড চক্র, অর্থাৎ একটা দুষ্কৃতকারী চক্র, তারা কিন্তু মনে করেন আমি আপনিই হয়তো বা ফোন করে বলছি যে ভাই আমি আব্বাস ভাইয়ের লোক, আমাকে 50 লাখ টাকা দিতে হবে, এরকম কিন্তু ঘটনাও রয়েছে, এবং পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী
এ সকল ফ্রড চক্রের সদস্যদেরকেও গ্রেপ্তার করেছে। সো আমার মনে হয় যারা এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন বা ভুক্তভোগী হচ্ছেন তাদের উচিত যে থানা বা অন্তত কোনো না কোনো ফরম্যাটে, এবং আমাদের পুলিশ তো এখন বলেই যে তারা আসলে নাম ঠিকানা গোপন করে বা পরিচয় গোপন করে তারা হেল্প করার চেষ্টা করবে। সো এই আশ্রয়গুলো অন্তত নেওয়া উচিত যাতে ফ্রড চক্র হলেও যেন বের হয়ে আসে, আবার অপরাধী না হলেও। তবে পাশাপাশি এটাও সত্য, কিছু ঘটনাও পাওয়া যাচ্ছে, যেমন ইমন যে কথাটা আমি বললাম, সঞ্জুল ইসলাম ইমন, তার ঘটনায় এই যে শুক্রবারের লাস্ট যে ঘটনা, এই যে মাল্টিপ্লান সেন্টারে এলিফ্যান্ট রোডের এই ঘটনায় তার নামে একটি মামলা হয়েছে। কিছু ঘটনা যে ঘটছে এটাও সত্য, মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই, এবং নিশ্চয়ই আশা করি আইনশৃঙ্খলা বাহিনী এটা দেখবেন। আপনার ইনভেস্টিগেশনে কি আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? কি কি ব্যবস্থা নিয়েছে, এমন কোনো আপডেট আছে কিনা? যতগুলো ওসি বা ইভেন আমরা টপ লেভেল পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী এবং গভর্নমেন্ট, মানে বিভিন্ন পর্যায়ে আমরা কথা বলার চেষ্টা করেছি, সবাই আসলে একটা দায়ের সারা গোছের বক্তব্য দিচ্ছে। যেমন ওসিরা বলতেছে ভাই আমার কাছে কোনো কমপ্লেইন আসে না, দিস ইজ মানে সামথিং রিডিকুলাস, মানে আপনি জাস্ট কমপ্লেইনের অপেক্ষায় বসে থাকবেন, কিছু প্রম্পট অ্যাকশনও আমরা আশা করব যে পুলিশের পক্ষ থেকে নেওয়া উচিত। তারা বলতেছে যে আমরা টিম পাঠাবো, আমরা যখন যোগাযোগ করতেছি বলতে যে ভাই আমরা খোঁজ নিব, খোঁজ নিয়ে জানার চেষ্টা করব। সো এইখানে মনে হয় পুলিশ কিছুটা গাফিলতি, আমার মনে হয় পুলিশের বা ফিল্ড লেভেলের কর্মকর্তাদের আসলে আরেকটু অ্যাক্টিভ হওয়া উচিত। যদিও উচ্চ পর্যায়ের কর্মকর্তা যেমন এডিশনাল কমিশনারের সাথে আমাদের কথা হয়েছে, ক্রাইম অ্যান্ড অফ যিনি দেখছেন এস এন নজরুল, উনি যেটা আমাদেরকে বলেছেন যে অপরাধী যেই হোক না কেন বা অপরাধের মাত্রা যাই হোক না কেন আমরা আসলে ব্যবস্থা নিব। তবে এখন পর্যন্ত যে 2-3টা মামলা বা টুকটাক মামলা হয়েছে, মোহাম্মদপুরের ওসির সাথে আমাদের কথা হয়েছে, তিনি বলছেন যে আমরা বেশ কিছু চাঁদাবাজির ঘটনায় মামলা নিয়েছি, প্রায় 10টার মতো হবে এরকম, কিন্তু আসলে ওরকম উল্লেখযোগ্য কেউ যে গ্রেপ্তার হয়েছে, কিছু দুষ্কৃতকারী বা নাম ছাড়া কিছু মানে ফিল্ড লেভেল একেবারে গুন্ডা টাইপের যেটা আমরা বলি যে মিসক্রিয়েন্ট টাইপের যে লোকগুলো থাকে বা কিছু মানুষ থাকে, তাদের পুলিশ ডেফিনেটলি অ্যারেস্ট করছে। যারা শীর্ষ সন্ত্রাসী রয়েছে এদের যারা বের হয়ে এসছেন এদের মধ্যে কিন্তু অনেকের নামে এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন টুকটাক ঘটনায় মামলাও হচ্ছে। মোহাম্মদপুরে এই হেলালের নামে আসলে 21শে সেপ্টেম্বর একটি মার্ডার কেসের মামলা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি যদিও বলছেন যে আমরা আসলে খোঁজার চেষ্টা করছি, কিন্তু হেলালের হোয়ারঅ্যাবাউটস এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আইন শৃঙ্খলা বাহিনীর অন্য একটা সূত্র আবার বলছে যে এদের অনেকেই আবার আসলে যদি বের হয়ে গিয়ে আবার দেশের বাইরেও চলে গেছে, যেমন আব্বাসের ঘটনা শোনা যায় তিনি নেপাল চলে গেছেন, কেউ বা মিডল ইস্ট, নেপাল থেকে বা বাইরে থেকে তারা অপারেট করছেন, বাইরে থেকে তাদের গুন্ডা দিয়ে, একইভাবে জেলখানায় বসে তারা যেভাবে অপারেট করতেন এখন অনেকে দেশের বাইরে গিয়ে, এটা কি আপনার কাছে মনে হয় এটা সেফটির জন্য তাদের নিজেদের, এমন কি? এটা আমার মনে হয় সেফটির চাইতে বড় অংশ যে এটা মানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে নিজে না থাকা, মানে অ্যাজ ইফ যে আপনি আপনার ঘাড়ে দোষটাও পড়লো না, আপনি কিন্তু আমি কিন্তু আপনাকে ব্লেমও দিতে পারছি না, লিগালি কিন্তু আপনি আমাকে ধরতে পারছেন না যে ভাই আমি তো দেশে ছিলাম না, আমি কিভাবে করবো আমি জানি না, কিন্তু আপনার নামটা কিন্তু আবার ব্যবহার করে আমি শিখে আমার কার্য হাসিল করে নিচ্ছি। সো ওই বিষয়টা একটা গ্যাপ, যে আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দেওয়ার যে বিষয়টা, আমার কাছে মনে হয় এই স্ট্র্যাটেজিটা তারা এই জন্যই অ্যাপ্লাই করছে।